করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। সারা দেশে 210 জনের মৃত্যু। মধ্যরাতে শুরু বাস চলাচল, কাল থেকে চলবে লঞ্চ, ট্রেন। কোভিডে থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী, অর্ধেকই যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার। নির্মাণাধীন ভবনই কারণ। দক্ষিণের মেয়রের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বিরুদ্ধে মিলেছে অপরাধের প্রাথমিক উপাদান। 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। দ্বিতীয় ধাপে দেশের টিকাদান শুরুর পর করোনা ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বাড়ছে। 12টি সিটি কর্পোরেশনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন বহু মানুষ। চাপ ছিল জেলা উপজেলার টিকা কেন্দ্রেও। প্রথম ডোজ নেয়ার পর স্বস্তি ছিল গৃহীতাদের মাঝে। এ যেন হারানো প্রাণ ফিরে পাওয়া। টিকা কেন্দ্রে আবারও রোজকার ভিড়। মডার্না টিকা প্রয়োগের দ্বিতীয় দিন বুধবারও সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে মানুষের ব্যাপক উপস্থিতি। টিকা কার্যক্রমে গতি আসায় সবার মধ্যে স্বস্তির ছাপ। এটার খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের জন্য অ্যাভেলেবল হচ্ছে ভ্যাকসিন, অ্যান্ড রেজিস্ট্রেশনের কিছুদিনের মধ্যেই আমাদের ডেট চলে আসছে। এই মুহূর্তে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা প্লাস হচ্ছে ভ্যাকসিন নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। বয়স যেহেতু বাড়তেছে, ভ্যাকসিনটা নিতেছি, মনের একটা সান্ত্বনা হচ্ছে যে না, ভ্যাকসিন নিয়েছি, এখন হয়তো নিরাপদ থাকবো। তবে বিপরীত চিত্র রয়েছে। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে বেড়েছে অভিযোগও। একদিকে পুরোপুরি উপেক্ষিত সামাজিক দূরত্ব, অন্যদিকে নির্ধারিত তারিখে কেন্দ্রে এসেও অনেককে ফিরে যেতে হয় টিকা না পেয়ে। SMS দেওয়ার পরে আমি গতকালকে আসছি, গতকাল বলছে টিকা শেষ, আজকে আসতে বলছে আমাকে, আজকে আসছি, আজকে বলছে টিকা শেষ। আমরা একটা টিকা নিতে কি 5 দিন আসবো এই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে? 3 ঘন্টা দাঁড়া রয়েছে, এখন সে বলতেছে টোকেন পাবেন না, আপনি টিকাও পাবেন না, সময়ের দাম নাই আমাদের। রাজধানীর বাইরের সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও ব্যাপক উৎসাহের সঙ্গে মডার্নার টিকা নিতে দেখা যায়। খুব ভালো লাগছে, খুব শৃঙ্খলাভাবে দিচ্ছে। আমি ভ্যাকসিন দিতে পেরে খুবই আনন্দিত। ফাইজারের টিকার জন্য নির্দিষ্ট রাজধানীর 7 কেন্দ্রে ছিল প্রবাসীদের ঢল। তবে ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ায় সোহরাওয়ার্দী মেডিকেলে মডার্নার টিকা দেওয়ার কথা বললে উত্তেজনা দেখা দেয় সৌদি প্রবাসীদের মধ্যে। যদিও দেশটিতে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম সহ 6 ধরনের টিকা নিয়ে প্রবেশের অনুমোদন দিয়েছে সৌদি সরকার। আমেরিকার যে মডার্না টিকা এখন এটা সব জায়গায় অ্যাকসেপ্টেড। এখন যারা মডার্না নেবে তারা আমরা দিতে পারবো, আমাদের টিকা আছে। যারা ফাইজার নেবে তাদের অপেক্ষা করতে হবে। এদিকে জেলা উপজেলা পর্যায়ে চলছে গণহারে সিনোফার্মের টিকাদান। বুধবার সিনোফার্মের আরও 1.5 কোটি ডোজ টিকা আগের চেয়ে কম দামে কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনায় প্রতিদিনই সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে নতুন নতুন জেলা। 24 ঘন্টায় সারা দেশে 210 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে 69 জন আর দ্বিতীয় সর্বোচ্চ খুলনা বিভাগে 46 জন। হাসপাতালগুলো প্রতিদিনই শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকটে বেসামাল। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সপ্তাহের ব্যবধানেই করোনা সংক্রমণ আর মৃত্যুতে টালমাটাল সারা দেশ। একদিকে অসচেতনতা, অন্যদিকে নানা সংকটে প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। মুমূর্ষ রোগীদের দ্রুত অক্সিজেন ও আইসিইউ না মেলায় হাসপাতাল থেকে হাসপাতালে আহাজারি আর ছোটাছুটি রোগীর স্বজনদের। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 69 জন। এছাড়া খুলনা বিভাগে 46 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, রাজশাহী বিভাগে 15 জন, রংপুর বিভাগে 14 জন, বরিশাল বিভাগে 10 জন, সিলেট বিভাগে 9 জন ও ময়মনসিংহ বিভাগে 8 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কোনোভাবেই করোনার ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসতে পারছে না দেশের উত্তরাঞ্চল। রাজশাহী জেলায় গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 277 জন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। একদিনে 1058টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 283 জন। বরিশালে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। দিন দিন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট প্রবল হচ্ছে। আইসিইউ তো এখানে বেড খালি নেই, এজন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। বেডে রোগী এবং নিচে রোগী। খুলনার 4টি হাসপাতালে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। একদিনে 991 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 375 জন। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর তালিকা। 24 ঘন্টায় জেলায় মারা গেছেন 11 জন।
এছাড়া দেশের 3 জেলায় করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন 27 জন। জেলা হিসেবে সর্বোচ্চ মারা গেছে কুষ্টিয়ায় 12 জন, এছাড়া যশোরে 6 জন এবং ঝিনাইদহে 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় টাঙ্গাইলে 10 জন, ফরিদপুরে 6 জন, চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধের বিরতিতে শুরু হচ্ছে সব ধরনের গণপরিবহনে ঈদযাত্রা। নিরাপদ যাত্রা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রস্তুতি শেষ হয়েছে বাস, লঞ্চ ও ট্রেনে। আজ মধ্যরাত থেকেই চলবে দূরপাল্লার বাস। যাত্রীচাপ সামাল দিতে বাড়ানো হয়েছে সদরঘাটের পরিধিও। এদিকে সকাল থেকে আগামী 15, 16 ও 17 তারিখের ঈদযাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। একে তো 14 দিনের লকডাউন পরবর্তী যাত্রা, তার উপরে কদিন পরেই কোরবানির ঈদ। তাই যাত্রী চাপের কথা মাথায় রেখে সদরঘাট জুড়ে চলছে প্রস্তুতি। ঘাটে ভিড়তে দূরে অপেক্ষায় আছে লঞ্চ। লকডাউনের বিরতিতে সদরঘাটে পাল্টে দেওয়া হয়েছে পুরানো পন্টুনগুলো। সেখানে বসানো হয়েছে লম্বায় 100 ফুট ও চওড়ায় 32 ফুটের বিশাল 24টি পন্টুন। আগেরগুলোর সাথে যুক্ত হচ্ছে নতুন আরও 4টি গ্যাংওয়ে। শারীরিক দূরত্ব বজায় রেখে যাতে যাত্রী নেয়, এই জন্য আমরা লঞ্চ মালিকদের ক্ষতি না হয় সেই কারণে ভাড়া বাড়ানোর ব্যবস্থা করেছি। মন্ত্রী জানান, যেহেতু ঈদ ফেরত যাত্রীরা ঢাকায় ফেরার জন্য মাত্র একদিন সময় পাবেন, তাই ঈদের পরদিন দক্ষিণাঞ্চলের 21টি জেলায় পর্যাপ্ত লঞ্চ রাখা হবে। 21 তারিখে ঈদ করার পরে 22 তারিখে আপনি ফেরত আসতে পারবেন কিনা, এইটার চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি ঢাকা ছেড়ে যাবেন বা বাইরে থেকে ঢাকার দিকে আসবেন। কাজে যাত্রীদের, জনসাধারণের এটা নিজস্ব সচেতনতার ব্যাপার যে আমি ঝুঁকি নিব কি নিব না। এদিকে লঞ্চের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে দূরপাল্লার বাসও। নগরের বিভিন্ন বাস টার্মিনাল ধোয়া মোছা করে প্রস্তুতিও শেষ মুহূর্তে সরকার লকডাউন ছেড়ে দিয়েছে, ভালো লাগতেছে বাড়ি যাইতে। অনেকদিন পর বাড়ি যেতে পারছি, এটাই তো খুবই ভালো লাগছে আর কি। 15 তারিখ সকাল 7টায় শুরু হবে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে চালু হওয়া রেলের টিকিট বুধবার সকাল থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। তবে অনেককেই কমলাপুর রেল স্টেশনের টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। ঈদে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেল কমিউটার ট্রেন চলবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে লকডাউন শিথিল না হতেই ফেরিঘাটে ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল। আজও নদীপথে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। করোনায় মৃত্যুর মিছিলের মধ্যেও সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরিতে উঠছেন সবাই। বিধিনিষেধ তুলে নেওয়ার আগেই করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে ফেরিঘাট এলাকায় বাড়ি ফেরার মহোৎসবে সামিল হাজার হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে হলেও যেভাবেই হোক পৌঁছাতে হবে গন্তব্যে। প্রশাসনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই তারা ঢাকা ছাড়ছেন। নানা বিড়ম্বনা সহ্য করেও অতিরিক্ত ভাড়া গুনে ভেঙে ভেঙে এসে ফেরিতে উঠতে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবার যান ছাড়াও সমানে পার হচ্ছে মাইক্রোবাস, কার ও বাইক। লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা নিয়ে নানা অজুহাত তাদের। নিষেধ তো থাকবে, তারপরও তো বাড়িতে যেতে হবে। ভয় লাগলে কি করব, বাচ্চা অসুস্থ, সেই জন্য তো আসতেই হবে। ডাক্তার দেখাই এখন বাড়িতে যাইতেছি। কলকারখানা বন্ধ গেছেন, ঢাকা থাকার প্রয়োজন আর কি। ঠিক আছে, বাহরাইন থেকে আসছি, বাড়িতে যাইতেছি। সবাইকে নিয়ে ঈদ করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হয় নাই। ঘাটের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, কোনোভাবেই জনস্রোত ঠেকানো যাচ্ছে না। ঈদ যতই ঘনিয়ে আসছে, ভিড় ততই বাড়ছে প্রতিদিন। তারা কোনো রকমের ধৈর্য ধারণ করছে না। তারা অলিগলি পথে ঢাকা বা ঢাকার আশপাশ থেকে আসছে। আমরা শত চেষ্টা করেও তাদেরকে থামাইতে পারছি না। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বহরের 17টি ফেরির মধ্যে চলছে 13টি, আর পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 20টি ফেরির মধ্যে চলাচল করছে 18টি। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ আর মৃত্যুর মিছিলের মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও এ বিষয়ে কিছুই জানে না জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এই কমিটি ও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত মহামারী পরিস্থিতিকে ঈদের পর ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। দেবাশিস রায়ের রিপোর্ট। চলতি মাসের শুরু থেকেই দেশে ক্রমাগত বেড়েছে কোভিড-19-এর সংক্রমণ এবং মৃত্যু। দৈনন্দিন হিসেবে সংক্রমণের হার গড়ে 30% ওপর থাকছে। এছাড়া মৃত্যুর সংখ্যাও থাকছে প্রতিদিন অন্তত 200 থেকে 250-র মধ্যে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোভিড সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শে ১ জুলাই থেকে ১৪ দিনের বিধিনিষেধ আরোপ করা হলেও মাঝপথে সেই বিধিনিষেধ শিথিল করায় এখন নতুন আতঙ্ক ঈদ পরবর্তী সময়। ১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করার কারণে সংক্রমণ পরিস্থিতি ঈদের পর আরও অবনতির আশঙ্কা জানাচ্ছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর ও কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। আমরা যারা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। কিছু সংক্রমিত ব্যক্তি আরো অনেকের সঙ্গে কন্ট্যাক্টে আসবে, তখন অবশ্যই সংক্রমণের ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। তারা বলছেন শিথিলতার এই সময়ে মাঠ প্রশাসনকে সক্রিয় থাকতে হবে, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে। কালকের থেকে যদি প্রশাসন মাঠে অনেক নজরদারি বাড়িয়ে দেয়, যেখানে স্বাস্থ্যবিধিটা ঠিক মতো মানতে যদি সবাই আমরা বাধ্য হই, তাহলে হয়তোবা আমরা বড় একটা বিপর্যয় থেকে বেঁচে যাব। করোনা প্রতিরোধের এই যুদ্ধে বৈজ্ঞানিক পন্থা বিশ্লেষণ করে করণীয় ঠিক করতে জাতীয় পরামর্শক কমিটি সরকারকে সহায়তা দিয়ে এলেও বিধিনিষেধ শিথিলের বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা। আমরা জানি না, যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা এটা জানি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির খবর। রাজধানীতে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের তথ্য বলছে উত্তরের চেয়ে রোগী বেশি দক্ষিণে, আর বেশিরভাগ রোগী আসছে সায়েদাবাদ ও যাত্রাবাড়ি এলাকা থেকে। তবে দক্ষিণের মেয়র বলছেন আগের চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চলতি মাসের প্রথম 14 দিনেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 500 জন। বর্ষা মৌসুম কেবল শুরু, তাতেই রাজধানীর এই বেসরকারি হাসপাতালে প্রতিদিন করে রোগী আসছে 20 থেকে 30 জন। এরই মধ্যে খোলা হয়েছে ডেঙ্গুর জন্য বিশেষ ওয়ার্ড। রোগীর স্বজনরা জানান অধিকাংশেরই বাড়ির পাশে রয়েছে নির্মাণাধীন ভবন। হঠাৎ করে অসুস্থ, জ্বর, অনেক প্রচণ্ড জ্বর, তারপর হাসপাতালে নিয়ে আসলাম, ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্টে ধরা পড়লো ডেঙ্গু হয়েছে। অ্যাপার্টমেন্টে দুইটাই কাজ চলতেছে, আবার আমাদের বাড়ির উপর তালাও কাজ চলতেছে, হয়তো বা পানি কিছুতে জমা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখনো মারাত্মক ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম। তবে যেসব রোগী আসছেন তাদের 50 থেকে 60% যাত্রাবাড়ি কিংবা সায়েদাবাদ এলাকার। জানুয়ারি থেকে যে অবস্থা তার চেয়ে এখন তুলনামূলক ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে যে 12-14টা করে নতুন ডেঙ্গু রোগী আসে এবং এখন ভর্তি আছে প্রায় 50-র উপরে আর কি। এদিকে মশা নিধনে যে চিরুনি অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন দক্ষিণের মেয়র। গত বছরের চেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, তবে তা নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। আমরা এখন যে কীটনাশকটা দিচ্ছি ম্যালাথিয়ন, আমরা কার্যক্রম আরম্ভ করেছি। তারপরেও আমরা লক্ষ্য করেছি যে যেহেতু এবার বৃষ্টি অনেক বেশি, ডেঙ্গু গত বছরের চেয়ে একটু বেড়েছে, যদিও 2019-18-র চেয়ে এখনও অনেক নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গু নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 236 জন রোগী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। রাজশাহীতে হাটে গরুর সরবরাহ থাকলেও ক্রেতা সংকট, সক্রিয় ছিনতাই চক্র, টার্গেট বেপারী ও ক্রেতা। চট্টগ্রাম ও ঢাকায় আটক 10। গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ আসামিদের অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে। বুধবার হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেয়া হয়েছে। একই সঙ্গে 6 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা সম্ভব হবে না। প্রায় 14 বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা হয়। মামলার অভিযোগে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,000 টাকা ক্ষতি করেছেন। কিন্তু এই 14 বছরে মামলাটি এগোয়নি একটু। নানা সময়ে সব আসামি হাইকোর্টে আসেন মামলাটি বাতিল চেয়ে। তেমন দুই আসামি সৈয়দ গালিব ও সৈয়দ তানভীর হাইকোর্টে এসেছিলেন মামলা বাতিলের আবেদন নিয়ে। এই আবেদনটি খারিজ করে হাইকোর্ট তার রায়ে পরিষ্কার জানিয়ে দেন অনভিজ্ঞ ও অদক্ষ কোম্পানিকে কাজ পাইয়ে দিয়েছিলেন বেগম জিয়া, আর এতে সুবিধা নিয়েছিলেন ছেলে আরাফাত রহমান কোকো। আদালত তার রায়ের পর্যবেক্ষণে আরও বলেন এই মামলায় বেগম জিয়া সহ বাকিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান মিলেছে। বিরুদ্ধে অপরাধের যথেষ্ট তথ্য উপাত্ত আছে, তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন
কাজেই এগুলি বিচারিক আদালতে তো পূর্ণাঙ্গভাবে বিচার বিশ্লেষণ করে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হবে এবং সেখানে খালেদা জিয়া 1 নম্বর অ্যাকিউজড এবং সেখানে কনফেশনে ভিভিডলি বলে দিয়েছেন যে খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো কিভাবে তার মাকে ম্যানেজ করেছে। নিম্ন আদালতকে রায় পাওয়ার 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেন উচ্চ আদালত। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন 6 মাসের মধ্যে কোনোভাবেই এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। করোনার মধ্যে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করা ম্যাডাম অসুস্থ, আমাদের মনে হয় যেটা ন্যায় বিচারের এরকমটি আদেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া সহ এই মামলার 6 আসামি মারা গেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। এই জন্য ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের 17 মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে বিকল্প পথে হাঁটতে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। এবারও এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। কিভাবে বিকল্প মূল্যায়ন করা যায় তা ঠিক করতে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির 3টি প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এর মধ্যে একটি প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র। প্রস্তাবগুলোতে বলা হয়েছে, সংক্রমণ 10% নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করে এই পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে তা সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলের 50% এবং অ্যাসাইনমেন্ট ও শ্রেণীকক্ষের কার্যক্রমের উপর 50% ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা যেতে পারে। এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসির ফলের 50%, জেএসসির 25% এবং অ্যাসাইনমেন্টের ফলের 25% সমন্বয় করে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কোরবানির পশুর হাট ঘিরে সক্রিয় ছিনতাইকারী চক্র। পশু বিক্রি করতে আসা ব্যাপারী এবং ক্রেতাদের লুট করাই তাদের উদ্দেশ্য। নগরীর আগ্রাবাদ থেকে 6 সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে আটক করা হয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 18 থেকে 20 বছর বয়সের মধ্যে 2 থেকে 4 বার জেল খাটা হয়ে গেছে এই তরুণদের। মামলাও আছে 3 থেকে 5টি। এবার তারা সংগঠিত হচ্ছিল কোরবানির পশুর হাটে আসা ক্রেতা এবং ব্যাপারীদের টার্গেট করে। খবর পেয়ে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। তাদের 4 জনকে অ্যারেস্ট করি এবং তাদের দেওয়া তথ্য মোতাবেক আরও তাদের 2 সহযোগীকে অ্যারেস্ট করি। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে এবং তারা এই যে ঈদকে টার্গেট করে ছিনতাই করতেছিল এই কথা স্বীকার করেছে। এই ছিনতাইকারী চক্রের সদস্যরা টাকা নেওয়ার সময় বাধা পেলে কিংবা প্রতিরোধের মুখে পড়লে সাধারণ মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে দ্বিধা করে না, এমনকি ধারালো ব্লেড দিয়ে নিজেদেরও রক্তাক্ত করে তারা। উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি। পুলিশ জানায় এই ধরনের অন্তত 10টি গ্রুপ কোরবানির হাট কেন্দ্রিক সক্রিয় হয়ে উঠেছে। আমাদের ছিনতাইয়ের যেসব তালিকা আছে সেই সব তালিকা ধরে আমরা তাদেরকে খুঁজছি এবং তাদেরকে গ্রেপ্তার করছি। আসন্ন ঈদের যাতে তারা কোনো ধরনের ছিনতাই করতে না পারে, অপরাধ করতে না পারে, সেজন্য আমরা তৎপর আছি। চট্টগ্রামে ছোট বড় 60টি গরুর হাট থাকলেও এর মধ্যে সাগরিকা এবং বিবিরহাট সবচেয়ে বড় গরুর বাজার। আর এই দুটো হাটেই সবচেয়ে বেশি ছিনতাই এবং টাকা লুটের ঘটনা ঘটে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীর সিটি হাটে অসংখ্য কোরবানির পশু উঠলেও বেচাকেনা তেমন জমে ওঠেনি বলে জানান খামারি ও ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় হাটে ক্রেতা সমাগম এখন কম। তবে বেশিরভাগ ক্রেতাই বলছেন দাম ঊর্ধ্বমুখী থাকায় কিনতে পারছেন না তারা। এদিকে ইজারাদাররা স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার দাবি করলেও সার্বিক চিত্র ছিল উল্টো। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। উত্তরবঙ্গে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট রাজশাহীর সিটি হাট। বুধবার সকাল থেকে বিক্রির উদ্দেশ্যে খামারিরা গবাদি পশু নিয়ে আসেন এই হাটে। খামারিরা বলছেন ঈদুল আজহার বাকি আর কয়েকদিন। কোরবানির পশুর সরবরাহও ভালো রয়েছে, কিন্তু রাজশাহীতে করোনার প্রাদুর্ভাবের কারণে হাটে ক্রেতা সমাগম ও বেচাকেনা দুটোই কম। আশানুরূপ গরু এখনো হাটে আমদানি হয় নাই,
সামনে হাট থেকে পুরা বেচা কেনা হবে। গরুর খাবারের দাম তো পর্যাপ্ত বেশি, সেরকম তুলনায় আমরা দাম পাচ্ছি না। এদিকে হাটে আসা ক্রেতারা বলছেন বিক্রেতারা দেশি গরুর দাম হাঁকাচ্ছেন বেশি, তাই দরদামের মধ্যেই আটকে আছেন তারা। দামে হচ্ছে না, একটু বেশি মনে হচ্ছে। দাম চড়া দাম তো এখন এরা ছাড়া না, পছন্দ হচ্ছে কোনো দাম অতিরিক্ত দাম চাচ্ছে। হাট ইজারাদাররা স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা জানালেও ভেতরে দেখা গেছে উল্টো চিত্র। আমরা মাছটা 100 পড়াচ্ছি, মাছ পরে 100 পরে আমরা হাটের ভিতরে ঢুকাচ্ছি, মাছ বিন আমরা হাটের মধ্যে কাউকে ঢুকাচ্ছি না। বুধবার হাটে প্রায় 4000 গরু মহিষের সরবরাহ হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী জেলায় এবছর 2,70,000 কোরবানির পশুর চাহিদা থাকলেও রয়েছে 3,82,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কঠোর বিধিনিষেধে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে রাজধানীর মিরপুরে কয়েকশো হতদরিদ্র পরিবারের হাতে চাল ডাল সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন সেনা সদস্যরা। করোনায় কর্মহীন মানুষ এই সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। মিরপুর ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় এই ত্রাণ পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যদের পাশাপাশি এই কার্যক্রমে সহযোগিতা করেন মিরপুর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর। করোনা মহামারীতে যারা সবচেয়ে বেশি আক্রান্ত, অর্থাৎ আমাদের নিম্ন আয়ের মানুষ বা স্বল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ যারা, আসলে তো তাদেরকে সহায়তার নিমিত্তে মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা আসলে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রমটাকে পরিচালনা করছি। সেনাবাহিনীর সদস্যদের জন্য যে বরাদ্দকৃত যেই সামগ্রী, সেখান থেকে আসলে আমরা এই জিনিসগুলোকে সংগ্রহ করে আমরা এটাকে প্রদান করছি। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা। সাগরে মাছ ধরায় ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা নিয়ে ভোলায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা করেছে নৌ পুলিশ। সকালে চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাটে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত নৌ পুলিশ সুপার সুলাইমান মিয়া। এ সময় তিনি নিষেধাজ্ঞাকালে সাগরে মাছ ধরা ও বরফ সরবরাহ করতে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। জেলেদের নিরাপত্তা ও জলদস্যু নির্মূলে নৌ পুলিশের তৎপরতা নিয়েও কথা বলেন তিনি। সভায় জেলার সহকারী পুলিশ সুপার সৈয়দ মাহবুবুর রহমান সহ স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও বরফকল মালিকরা উপস্থিত ছিলেন। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। সারা দেশে 210 জনের মৃত্যু। মধ্যরাতে শুরু বাস চলাচল। কাল থেকে চলবে লঞ্চ ট্রেন। কোভিডে থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। এবং রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী। অর্ধেকই যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার। নির্মাণাধীন ভবনই কারণ। দক্ষিণের মেয়রের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই ছিল জনপদের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।